মার্কিন হামলা সত্ত্বেও ইরান এখনও পারমাণবিক অস্ত্র চায়, এক বিশেষজ্ঞের ভয়ঙ্কর সতর্কবার্তা। আমেরিকা আর ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরান কি এখনও পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখছে? একজন শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞের সতর্কবার্তা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। তিনি বলছেন, ইরানের সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হল কূটনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করা, আর এর লক্ষ্য একটাই, পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত লক্ষ্য। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজের ইরান প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর বেহনাম বেন তালেবনও ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, ইরানের পরবর্তী পদক্ষেপ হবে মেরামত, পুনর্গঠন এবং নতুন করে সবকিছু সাজানো। কিন্তু প্রশ্ন হলো, তারা এটা কিভাবে করবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ফ্লার্ট করে নাকি সম্পূর্ণ অন্ধকারে চলে গিয়ে? এটা এখনো দেখার বাকি, তিনি যোগ করেন। গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ফোর্দো, ইস্পাহান এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি মুখপাত্র ফাতেমে মোহেজেরানি নিশ্চিত করেছেন। তবে ক্ষতির পরিমাণ নিয়ে সন্দেহ রয়েছে, বিশেষ করে হামলার আগে ইরান কঠোর সুরক্ষিত স্থাপনা থেকে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম বা সেন্ট্রিফিউজ সরিয়ে নিতে সক্ষম হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে তারা 3টি স্থাপনা নিশ্চিহ্ন করে দিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ইরান এখনও বাংকার ধ্বংসকারী বোমা থেকে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে এবং তারা যতটা সম্ভব পুনরুদ্ধার ও মেরামত করার চেষ্টা করবে, যার অর্থ তারা সময় কিনতে চাইবে। বেন তালেবনও বলেছেন, নিঃসন্দেহে সরকার এখনও একটি কূটনৈতিক কৌশল তৈরি করবে যা কাউকে আটকে রাখার জন্য এবং এই সরকারের জন্য যতটা সম্ভব সময় বের করার জন্য ডিজাইন করা হবে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেও ইরান এখনই আলোচনার জন্য তাড়াহুড়ো করতে নারাজ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিবিএস নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি না যে আলোচনা এত তাড়াতাড়ি পুনরায় শুরু হবে। কূটনীতির দরজা কখনোই বন্ধ হবে না। বেন তালেবনও যুক্তি দিয়েছেন যে তেহরান সম্ভবত আবারও IAEA-তে প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করবে, কারণ তারা যে কোনো দর কষাকষির কৌশল ধরে রাখতে চাইবে। তার মতে, ইরানের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হল এর কূটনৈতিক ক্ষমতা। তিনি বলেন, এটি শাসক গোষ্ঠীর ক্ষমতা যে হয় দুর্বল হাতে আলোচনায় প্রবেশ করে এবং শক্তিশালী হাতে চলে যায়, অথবা তার প্রতিপক্ষের সামরিক বিজয়কে রাজনৈতিক বিজয়ে পরিণত হতে বাধা দেওয়ার চেষ্টা করে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা হয়, তা প্রত্যক্ষ বা পরোক্ষ হোক, ইরানিরা IAEA-তে প্রবেশাধিকার আটকে রাখবে। এটি ইতিমধ্যেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, তিনি যোগ করেন। বেন তালেবনও ব্যাখ্যা করেছেন, IAEA-কে দর কষাকষির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা ইরানকে কেবল তার পারমাণবিক কর্মসূচি পুনঃপ্রতিষ্ঠার জন্য সময় নষ্ট করতে সাহায্য করে না। বেন তালেবনও সতর্ক করে দিয়েছেন যে ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দেবে না। তিনি উল্লেখ করেছেন, 1980-এর দশকে ইরাকের সাথে যুদ্ধের সময় তেহরানের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছিল। তার সবকিছুই তখন থেকে শুরু হয়েছিল। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন কর্মসূচি, সামুদ্রিক আগ্রাসন, আন্তর্জাতিক যন্ত্রপাতি এবং পারমাণবিক কর্মসূচি সবই 1980-এর দশকে শুরু হয়েছিল। তিনি বলেন, এই পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করে ইরান একটি চূড়ান্ত প্রতিরোধক খুঁজছিল। ইরানি শাসন ব্যবস্থার এই বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন যে ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি বিকাশের 40 বছরের আবেগ মার্কিন সামরিক হস্তক্ষেপের কারণে পরিবর্তিত হবে না। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। ইরান ইসরায়েল সংঘাতের পর এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে সেই বিতর্কের আগুন আরও উস্কে উঠেছে। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, ইরান কি নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইরান নতুন স্থানে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। তিনি মনে করেন, গত মাসে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে। তবে ট্রাম্পের শঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান নতুন স্থানে তাদের কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছিল, মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনায় পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, হামলার লক্ষ্যবস্তু হওয়া ৩ ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য, আমরা অন্তত ১ থেকে ২ বছর তাদের কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছি। গোয়েন্দা মূল্যায়ন এমনটাই বলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলা ও ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন মত। নতুন করে পরমাণু চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই ১৩ জুন ইসরায়েল সামরিক আগ্রাসন শুরু করে, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা। এর ১ সপ্তাহ পর ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। গত ২১ জুন মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ ৩টি পরমাণু কেন্দ্রে বোমা ফেলে। ওই দিনই ট্রাম্প দাবি করেন ইরানের পরমাণু কার্যক্রম শেষ করে দেওয়া হয়েছে। অন্যান্য কর্মকর্তারাও একই দাবি করেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নতা দেখা গেছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA জানিয়েছে, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে, ধ্বংস হয়নি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয়, ট্রাম্পের উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও সম্মত হয়নি। হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপন শেষে এয়ারফোর্স ওয়ানে নিউ জার্সি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইরান এটি অন্য কোনো স্থানে আবার শুরু করতে পারে। রয়টার্স এ খবর জানিয়েছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি বলবো এটা স্থায়ীভাবে পিছিয়ে গেছে। আমার মনে হয় ওদের অন্য কোনো স্থানে আবার শুরু করতে হবে, আর যদি ওরা শুরু করে তাহলে সেটা হবে এক বড় সমস্যা। তিনি আরও বলেন, তেহরানকে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেয়া হবে না এবং ইরান তার সঙ্গে বৈঠক করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে। তবে তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। গত জুনে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালায়। ওই সময় থেকে IAEA এর পরিদর্শকরা ইরানের কোনো স্থাপনায় প্রবেশ করতে পারেননি। যদিও সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, পরিদর্শন ফের শুরু করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করেছে, যেখানে বলা হয়েছে যতক্ষণ না তাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত থাকবে। বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী হরমুজ প্রণালী। এই পথ দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের প্রায় 1/5 পরিবাহিত হয়। হঠাৎ করেই এই প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র জানতে পেরেছে ইরান নাকি হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন পাতার প্রস্তুতি নিচ্ছিল। এই উদ্বেগের মূলে রয়েছে এক গোপন গোয়েন্দা তথ্য। জুন মাসে পারস্য উপসাগরে ইরানের নৌযানগুলোতে সামুদ্রিক মাইন ওঠানোর খবর পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করছে ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালী অবরোধ করার জন্য তেহরান এই পদক্ষেপ নিচ্ছিল। 2 উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তাদের মতে, গত 13 জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পরই এই অজানা প্রস্তুতির বিষয়টি ধরা পড়ে। তবে এই মাইনগুলো এখনো ব্যবহার করা হয়নি, কিন্তু এই প্রস্তুতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে ইরান এবার সত্যি বেশ সিরিয়াস ছিল। যদি এমনটা ঘটত, তাহলে ইরান ইসরায়েল উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিত এবং বিশ্ব বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ত। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম রকেটের গতিতে বাড়ত, যা এক অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনত। যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্টো কমেছে, প্রায় 10% বেশি পতন হয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধ না হওয়ার কারণেই বাজারে স্বস্তি ফিরেছে। গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পরপরই ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে একটি প্রস্তাবের পক্ষে রায় দেয়।
যদিও এটি মানা বাধ্যতামূলক ছিল না, কারণ হরমুজ প্রণালী বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে। ইরান এর আগেও বহুবার এমন হুমকি দিয়েছে, কিন্তু তা কখনো কার্যকর করেনি। রয়টার্স নিশ্চিতভাবে জানতে পারেনি ইরান ঠিক কবে মাইন উঠিয়েছিল, কিংবা মাইনগুলো পরে নামানো হয়েছে কিনা। মার্কিন কর্মকর্তারা এও জানাননি যুক্তরাষ্ট্র কিভাবে এই মাইন বোঝাইয়ের বিষয়টি শনাক্ত করেছে। তবে সাধারণত স্যাটেলাইট চিত্র, মনুষ্য গুপ্তচর বৃত্তি অথবা উভয়ের সমন্বয়ে এমন তথ্য সংগ্রহ করা হয়। মার্কিন কর্মকর্তারা মনে করছেন ইরানের এই মাইন বোঝাই পদক্ষেপ হয়তো নিছকই একটি চাতুর্যের কৌশলও হতে পারে। ইরান হয়তো বোঝাতে চেয়েছিল যে তারা হরমুজ প্রণালী বন্ধে প্রস্তুত, অথচ আসলে তা করতে চায়নি। আবার এটাও হতে পারে যে ইরানের সামরিক বাহিনী শুধু শীর্ষ নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছিল। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মধ্যবর্তী একটি জলসীমা, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 21 মাইল। জাহাজ চলাচলের জন্য এর দুদিকে মাত্র 2 মাইল চওড়া পথ রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের মতো ওপেকভুক্ত দেশগুলো তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই এশিয়ায় রপ্তানি করে। এলএনজি রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ কাতারও তাদের প্রায় সব তরল গ্যাস এই পথেই পাঠায়। মজার ব্যাপার হলো, ইরান নিজেও তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই পথেই রপ্তানি করে। তাই প্রণালী বন্ধ করলে তেহরানের নিজেরই বড় ক্ষতির আশঙ্কা থাকে। এরপরও ইরান বহু বছর ধরে প্রণালী বন্ধের প্রস্তুতিতে বিপুল সম্পদ ব্যয় করে আসছে। 2019 সালের তথ্য অনুযায়ী ইরানের কাছে 5000-এর বেশি সামুদ্রিক মাইন ছিল, যা ছোট ও দ্রুতগামী নৌযানের মাধ্যমে দ্রুত স্থাপন করা সম্ভব। মার্কিন হামলা সত্ত্বেও ইরান কি সত্যিই পরমাণু বোমা বানানোর পথে? পরমাণু রহস্য, ট্রাম্পের দাবি বনাম বাস্তব চিত্র। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুনে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ইসরায়েল, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে অন্য কথা। তাদের মতে ইরানের পরমাণু বোমা বানানোর ক্ষমতা নাকি কয়েক মাসের মধ্যেই ফিরে আসতে পারে। এটা কি তাহলে ট্রাম্পের এক নিছকই ফাঁকা আওয়াজ ছিল, নাকি ইরানের পরমাণু সক্ষমতা সত্যি অদম্য? ট্রাম্পের দাবি গুড়িয়ে গেছে সব। গত 13ই জুন যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে, তখন উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এরপর যুক্তরাষ্ট্র যোগ দেয় এই হামলায়, তেহরানের 3টে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি কয়েক বছর পিছিয়ে গেছে। তার কথায় ছিল এক প্রকার আত্মবিশ্বাসের সুর, যেন ইরান আর কখনো পরমাণু বোমা বানানোর কথা ভাবতেও পারবে না। IAEA এর চমকপ্রদ তথ্য, পুরোটা শেষ হয়নি, কিন্তু এই আত্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত করলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA প্রধান রাফায়েল গ্রোসি। তিনি CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস হয়নি। গ্রোসি বলেন, আসলে কেউই দাবি করতে পারে না যে সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আর কিছুই নেই। তার মতে ইরান এখনও শিল্প এবং প্রযুক্তিগতভাবে এতটাই সমৃদ্ধ যে তারা চাইলে কয়েক মাসের মধ্যেই কয়েকটি সেন্ট্রিফিউজ চালু করতে পারে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে। ভাবুন তো, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন ইরান কয়েক বছর পিছিয়ে গেছে, সেখানে IAEA বলছে কয়েক মাস।
এই পার্থক্যটা কি অবিশ্বাস্য নয়? ইউরেনিয়াম রহস্য গেল কোথায়? আরও একটি বড় প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পেরেছিল কিনা। গ্রোসি এই বিষয়ে অস্পষ্টতা রেখে গেছেন। তিনি বলেছেন, আমরা জানি না এই ইউরেনিয়াম এখন কোথায়। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরানোও হয়ে থাকতে পারে। পরে হয়তো বিষয়টি স্পষ্ট হবে। পেন্টাগনের একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও IAEA এর কথার সুর শোনা গেছে। সেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো কেবল কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে, কয়েক বছর নয়। ভবিষ্যৎ কি? এই তথ্যগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তাহলে কি ট্রাম্পের দাবি ছিল শুধুই রাজনৈতিক কৌশল, নাকি ইরানের সামরিক প্রযুক্তি এতটাই উন্নত যে এমন হামলাতেও তাদের মূল সক্ষমতা অক্ষুণ্ণ থাকে? ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। এখন দেখার পালা, ইরান সত্যি কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে কিনা এবং বিশ্ব শক্তিগুলো তখন কি পদক্ষেপ নেয়। পরিস্থিতি কি আরও জটিল হবে, নাকি আলোচনার মাধ্যমে এর সমাধান হবে? ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় যে কেবল শহর ধ্বংস হয়েছে তাই নয়, বরং শত শত কোটি ডলার মূল্যের ইসরায়েলি ড্রোন উধাও হয়ে গেছে। এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছেন একজন ইসরায়েলি কর্মকর্তা নিজে। কিন্তু কিভাবে এমনটা সম্ভব হলো এবং এর পেছনের রহস্য কি? রহস্যময় ড্রোন উধাও, ইসরায়েলের নীরবতা। ইয়েদিয়ত আহরোনোত পত্রিকা প্রথম এই খবরটি প্রকাশ করে, যেখানে একজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয় যে আক্রমণকারী মনুষ্যবিহীন বিমানবাহী যানগুলো ইরানি ভূখণ্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। অর্থাৎ ইরান সেগুলো হয় ধ্বংস করেছে, নয়তো আটক করেছে। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। সাধারণত ইসরায়েল তাদের সামরিক সক্ষমতা নিয়ে বেশ মুখর থাকে, কিন্তু এই ক্ষেত্রে তাদের নীরবতা অনেক প্রশ্ন তৈরি করেছে। আগ্রাসন থেকে প্রতিশোধ, যুদ্ধের সূচনা। এই ঘটনার সূত্রপাত হয়েছিল 13ই জুন, যখন ইসরায়েল তার সবচেয়ে বড় মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সামরিক ও গোয়েন্দা সহায়তায় ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোর পাশাপাশি আবাসিক এলাকায় হামলা চালায়। এটি ছিল ইরানের ওপর ইসরায়েলের বিনা উস্কানিতে যুদ্ধ শুরু করার এক স্পষ্ট পদক্ষেপ। তবে ইরানও বসে থাকেনি। তাদের সশস্ত্র বাহিনী সম্বলিত প্রতিরক্ষামূলক অভিযানের মাধ্যমে এর জবাব দেয়। তারা শুধু ইসরায়েলি হামলা প্রতিহতই করেনি, বরং কয়েকটি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করে। এরপরই আসে মূল আঘাত। ইরান অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে কৌশলগত পারমাণবিক, সামরিক এবং শিল্প লক্ষ্যবস্তুতে বহু ওয়ারহেড এবং হাইপারসনিক রূপ সহ শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অপারেশন ট্রু প্রমিস 3, ইসরায়েলের ক্ষয়ক্ষতি। অপারেশন ট্রু প্রমিস 3 নামে পরিচিত এই প্রতিশোধমূলক অভিযানে ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক কেন্দ্রগুলো। এর মধ্যে ছিল তেল আবিব, হাইফা এবং বীরশেবা। ইসরায়েলি চ্যানেল 13 এর মতে, এই প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কৌশলগত সুযোগ সুবিধার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আশ্চর্যের বিষয় হল, ইসরায়েলি কর্মকর্তারা, এমনকি শীর্ষস্থানীয় ব্যক্তিরাও এই ধ্বংসের প্রকৃত পরিমাণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক অনুমান প্রকাশ করেনি। বরং তেল আবিবের বসতি স্থাপনকারীদের দ্বারা ক্ষতির নথিভুক্তিকরণ রোধ করার জন্য তাদের তীব্র প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। তবুও ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী এই প্রতিশোধমূলক অভিযানের ফলে প্রায় $3 বিলিয়ন ক্ষতি হয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ আরও জানিয়েছেন,
যে যুদ্ধের মোট খরচ সামরিক খরচ সহ $12 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডার, ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGCর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র 5%-ও কম ব্যবহার করেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সময় আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষমতার 5%-ও কম আসলে সক্রিয় হয়েছিল। তিনি আরও ব্যাখ্যা করেন, সক্রিয় বলতে আমি ব্যয় বোঝাচ্ছি না, এর অর্থ কেবল আমাদের প্রতিরক্ষা ইউনিটের 5% শত্রুর সাথে জড়িত হয়ে পড়েছিল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী YAF আবারও ইসরায়েলকে বড়সড় ধাক্কা দিয়েছে। এবার তাদের জুলফিকার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বীর শেবার একটি সংবেদনশীল ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে। এই হামলা ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, বীর শেবাতে একটি স্পর্শকাতর ইসরায়েলি সামরিক স্থানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সামরিক সহায়তার এক নতুন মাত্রা যোগ করেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রথম ইয়েমেনি বাহিনী প্রকাশ্যে স্বীকার করল যে তারা ইয়েমেনি ভূখণ্ড থেকে প্রায় 2243 কিলোমিটার দূরে অবস্থিত বীর শেবাতে জুলফিকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পরিসর এবং নির্ভুলতা সামরিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। এই হামলার গুরুত্ব কেবল এর বিশাল পাল্লার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইসরায়েলের বহু স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক, যার মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম, এড়িয়ে ক্ষেপণাস্ত্রটির সফল আঘাত হানার ঘটনাও এর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, বীর শেবা আরাদ অঞ্চল এবং মৃত সাগরের কিছু অংশে সাইরেন বেজে ওঠে এবং এর কিছুক্ষণ পরেই একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। যদিও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে, তবে এর পরপরই সাইরেন বেজে ওঠা এবং বিস্ফোরণের খবর তাদের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। ক্ষেপণাস্ত্রটি থামাতে ইসরায়েলের ব্যর্থতা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান দুর্বলতা, বিশেষত দক্ষিণ দিক থেকে আসা হুমকির বিরুদ্ধে স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্রের গতিপথের সমতলতা, অপ্রত্যাশিত উৎক্ষেপণ কোণ এবং ইন্টারসেপ্টর মজুদের ওপর চাপ এর পেছনে কাজ করেছে। প্রতিরক্ষা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রযুক্তিগত উন্নত ব্যবস্থাও ইয়েমেন, লেবানন এবং ইরান সহ একাধিক ফ্রন্ট থেকে উৎক্ষেপিত দূরপাল্লার নির্ভুল অস্ত্রের সামনে ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। জেনারেল সারি জানিয়েছেন, এই সর্বশেষ অভিযানটি গাজার ফিলিস্তিনিদের সমর্থনের একটি বৃহত্তর প্রচারণার অংশ। গত সপ্তাহেও ইয়েমেনি বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বীর শেবা, ইয়াফা এবং হাইফায় ইসরায়েলি সামরিক ও কৌশলগত স্থাপনাগুলিতে একাধিক হামলা চালিয়েছে। সারির দাবি অনুযায়ী এই সব হামলা তাদের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। সারি দৃঢ়ভাবে বলেছেন, অনুগত ইয়েমেন কখনোই ফিলিস্তিনি জনগণের প্রতি তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক বাধ্যবাধকতা ত্যাগ করবে না, পরিণতি যাই হোক না কেন। তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাজার সাথে সংহতি জানিয়ে সামরিক অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করেছে। 2023 সালের নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন সমর্থিত নৌযানে হামলা শুরু করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েল দফায় দফায় ইয়েমেনে হামলা চালালেও তাদের তৎপরতা থামানো যায়নি। গোষ্ঠীটি ইরান সমর্থিত। ইরানের স্বার্থে পশ্চিমাদের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত তারা। ঘোষণা করেছে তাদের শক্তিশালী সামরিক পদক্ষেপ ইসরায়েলকে একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল SNSC এর সচিবালয় বলেছে যে ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় ও শক্তিশালী প্রতিক্রিয়ার পর ইসরায়েলি সরকার একতরফাভাবে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা তাদের নিরাপত্তা বাহিনীর অনুকরণীয় সাহসের প্রশংসা করে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী শত্রুর আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী এবং আত্মত্যাগী সন্তানেরা নেতা ও সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনির নির্দেশ মেনে চলে এবং প্রতিটি শত্রুতার বিরুদ্ধে অনুকরণীয় সাহসের সাথে প্রতিক্রিয়া জানায়। 24 জুন সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধের বিষয়টি নিশ্চিত করার পর এই বিবৃতি আসে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন যে তেহরান তার প্রতিশোধমূলক আক্রমণ বন্ধ করবে যদি ইসরায়েলি সরকার ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে। SNSC আরও উল্লেখ করেছে, ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানে কাতারে মার্কিন পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটি এবং সমগ্র অধিকৃত অঞ্চল উভয়কেই লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই ঘটনা থেকেই বোঝা যায় ইরানের এই হামলা কতটা সুপরিকল্পিত এবং কৌশলগত ছিল। তারা শুধু ইসরায়েলকেই নয়, বরং ইসরায়েলের মিত্রদেরও লক্ষ্য করে বার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই শক্তি বছরের পর বছর ধরে উদ্ভাবনী এবং অক্লান্ত সংগ্রামের মাধ্যমে বিকশিত হয়েছে, যা 12 দিনের তীব্র এবং দক্ষ প্রতিরোধের সময় সম্পূর্ণরূপে মোতায়েন করা হয়। ইরান এই ফলাফলকে ঐশ্বরিক উপহার হিসেবে বর্ণনা করেছে, যা জাতির অন্তর্দৃষ্টি, সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্প এবং শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির বিজ্ঞ নির্দেশনার বিনিময়ে এসেছে। ইরান নিশ্চিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিকদের হত্যা করে। এরপর 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সরকারের সাথে আক্রমণে যোগ দেয় এবং জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPTর গুরুতর লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং অধিকৃত অঞ্চল জুড়ে সংবেদনশীল স্থানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। এরপর ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। এই ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনী কমান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে এবং পশ্চিম এশিয়ায় আমেরিকান সামরিক বাহিনীর সবচেয়ে কৌশলগত সম্পদ। এদিকে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অত্যন্ত বিরক্ত। সম্ভবত তিনি মনে করছেন নেতানিয়াহু বিশ্বাস ভঙ্গ করছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল এই কথা বলেছেন। $11 দিনে $800 মিলিয়ন ধার্য পড়ল। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকার অস্ত্রের ভাণ্ডারে টান। ভাবুন তো, মাত্র 11 দিনে একটা দেশ তার প্রায় $1 বিলিয়ন সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা খরচ করে ফেলেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ইরান ইসরায়েলি সংঘাতের তীব্রতার মধ্যে এমনটাই ঘটেছে বলে দাবি করা হচ্ছে। আর এই ঘটনার মূল নায়ক হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তারা নাকি ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে গিয়ে তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের প্রায় 15 থেকে 20% খরচ করে ফেলেছে। খরচ $800 মিলিয়ন বেশি। এই ঘটনা কেবল অর্থের অপচয় নয়, এর পেছনে লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাট কৌশলগত ঝুঁকি। প্রশ্ন উঠেছে, একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এত বিপুল পরিমাণ অস্ত্র একবারে ব্যবহার করা কতটা যৌক্তিক?
বিশেষ করে যখন চীন আর উত্তর কোরিয়ার মতো সম্ভাব্য প্রতিপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটেই ভালো নয়, তখন নিজেদের অস্ত্রের ভাড়ার এভাবে খালি করা কি বুদ্ধিমানের কাজ? থাড কি, আর কেনই বা এত দামি? থাড, যার পুরো নাম টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স, এটি হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার এক বিশেষ ব্যবস্থা। এর কাজ হলো যখন একটা ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে সাধারণত 40 থেকে 150 কিলোমিটার উচ্চতায়, তখন তাকে আকাশে থাকা অবস্থাতেই সরাসরি আঘাত করে ধ্বংস করে দেয়া। সাধারণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো এতে বিস্ফোরক ওয়ারহেড নেই, বরং এটি হাইপারসনিক গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুকে হিট টু কুল পদ্ধতিতে ধ্বংস করে। প্রতিটি থার্ড ব্যাটারিতে 6 থেকে 9টি ট্রাক লঞ্চার থাকে, যেখানে 8টা করে ইন্টারসেপ্টর লোড করা যায়। এর সাথে থাকে একটা শক্তিশালী রাডার, যা 3000 কিলোমিটার দূর থেকেও লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। আর আছে একটা মোবাইল অপারেশন সেন্টার। মজার ব্যাপার হলো একটা থার্ড ইনসেপ্টরের দাম প্রায় 12 থেকে 15 মিলিয়ন ডলার, অর্থাৎ এক একটা ক্ষেপণাস্ত্র ছুঁড়তে খরচ হয় কোটি কোটি টাকা। থাড অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আলাদা, যেমন মার্কিন প্যাট্রিয়ট নিম্ন উচ্চতার হুমকি ঠেকায়, আর ইসরায়েলের অ্যারো 2 এবং অ্যারো 3 উচ্চতার লক্ষ্যবস্তু ধ্বংস করে। রাশিয়ার S-400 বা চীনের HQ-9 অনেক ধরনের হুমকি মোকাবেলা করতে পারে, কিন্তু থাড বিশেষভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি, যা একে অত্যন্ত কার্যকর এবং একই সাথে অত্যন্ত বিশেষায়িত করে তুলেছে। ইরানের কৌশল কি সফল? 2024 সালের অক্টোবরে ইসরায়েলে থাড মোতায়েন শুরু হয়েছিল, যখন ইরান ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 2025 সালের এপ্রিলে নাকি আরও একটি থাড ব্যাটারি পাঠানো হয়। আর 13 জুন থেকে 24 জুন 2025 সালের মধ্যে 11 দিনের এই তীব্র ব্যবহার শুরু হয়, যখন ইরান তেল আবিব, হাইফা আর বেয়ারশেবার মতো ইসরায়েলি শহরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রতিবেদন অনুযায়ী এই 11 দিনে ইরান প্রায় 591টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের দাবি, বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে থাড, অ্যারো, ডেভিড স্লিং এবং আয়রন ডোম ছিল, সেগুলোর বেশিরভাগ হামলা ঠেকিয়ে দিয়েছে। তবে সবকটা নয়। একটা উল্লেখযোগ্য ঘটনা হলো 15 জুন তামরায় একটা আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের 4 জন মারা যায়। 19 জুনের আরেক হামলায় বীরশেবার সরৌকা হাসপাতালেও ক্ষতি হয়। ইরানের কৌশল ছিল তাদের বিশাল সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করা। তারা শাহাব 3 এর মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সম্ভাব্য হাইপারসনিক সিস্টেম যেমন ফাত্তাহ 1 ব্যবহার করেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এই উচ্চতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর জন্য থাড অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা ইসরায়েলের অ্যারো সিস্টেমের পরিপূরক হিসেবে কাজ করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়। 2025 সালের 4 মে তারিখে একটি হুথি ক্ষেপণাস্ত্র থাডকে পাশ কাটিয়ে গিয়েছিল এবং পরে অ্যারো দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। এটা কি থাডের কিছু উন্নত হুমকি মোকাবেলার দুর্বলতা তুলে ধরে, নাকি ইরানের ফাত্তাহ 1 এর মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সত্যিই থাডকে ফাঁকি দিতে সক্ষম? এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় এবং অস্ত্রের ক্ষয়ক্ষতি কি সত্যিই ইসরায়েলকে পুরোপুরি নিরাপদ রাখতে পেরেছে, নাকি ইরানের এই কৌশল এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়া হবে? ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি। এবার আর ফোর্দ নয়, বিশ্ববাসীর নজর এখন মধ্য ইরানের ইস্পাহানের ভূগর্ভে। সেখানেই লুকিয়ে আছে তেহরানের সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি, যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ। ইস্পাহানের গোপন রহস্য।
ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, ইস্পাহানের এই ঘাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় 60% মজুত করে রেখেছে। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি, কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না। মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানায়। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, স্থাপনাটির ভেতরের অংশ, যেখানে ইরানের প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, তা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার পক্ষেও সম্ভব হতো না। হামলার কৌশল বাংকার বাস্টার নয়, টমাহক। সাধারণত যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে ফোর্দো ও নাতানজ স্থাপনার উপর ডজন খানেক বাংকার বাস্টার ফেলা হলেও ইস্পাহানে কেবল সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে। এই ভিন্ন কৌশলই বলে দিচ্ছে ইস্পাহানের দুর্ভেদ্যতার গল্প। জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব পিট হেগসেট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA পরিচালক জন র্যাডক্লিফস এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। CIA জানিয়েছে, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহান ও ফোর্দোতে অবস্থিত। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতাই পৌঁছাতে পারে না। তারা তাদের মজুদের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না। ইউরেনিয়াম সরানোর বিতর্ক, ট্রাম্পের দাবি বনাম বিশেষজ্ঞদের ধারণা। এদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন, মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার জানা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি। 21 জুন ভোরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে বলা হয়েছিল, 3 স্থাপনাতেই 1 ডজনেরও বেশি 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা দিয়ে আঘাত করা হয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েকদিন ধরেই চলছে তুমুল আলোচনা। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করলেও এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে এই দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়। বিশেষজ্ঞরাও ধারণা করেছেন, ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়ে থাকতে পারে। এমনকি ইরানের একজন কর্মকর্তাও বলেছেন, তারা আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে প্রতিটি সংকটই যেন নতুন কোনো সুযোগের জন্ম দেয়। ইসরায়েল ইরান সংঘাত এর ব্যতিক্রম নয়। আপাত দৃষ্টিতে এই যুদ্ধ দুই দেশের মধ্যে সীমাবদ্ধ মনে হলেও এর ঢেউ লেগেছে তুরস্কের রাজনীতিতে, যা প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য বয়ে আনতে পারে এক নতুন রাজনৈতিক সম্ভাবনার দুয়ার। ইসরায়েলের আগ্রাসন ও তুরস্কের জনগণের উদ্বেগ, এরদোয়ানের নতুন সুযোগ। ইসরায়েল শুধু ইরানের ওপর আক্রমণই করেনি, এটি ছিল তাদের সামরিক শক্তির এক বিশাল প্রদর্শনী। কিন্তু এই প্রদর্শন তুরস্কের নাগরিকদের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত এবং দরিদ্র হওয়া সত্ত্বেও তুর্কিদের কাছে ইরান একটি স্থিতিশীল দেশ। তাছাড়া ইরানিদের রয়েছে এক সমৃদ্ধ প্রাচীন ইতিহাস ও সাহিত্য সম্ভার, এবং তুর্কিরা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানিদের প্রতিরোধ ও তাদের ধর্মীয় নেতৃত্বের প্রতি আস্থাকে সম্মান করে। ইরাক বা লেবাননের ওপর হামলার চেয়ে ইরানের ওপর ইসরায়েলি হামলার ঘটনা তুরস্কে ভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তুর্কিরা এখন মনে করছে ইসরায়েলের আসলে আরও বড় উদ্দেশ্য রয়েছে, যেমন বৃহত্তর ইসরায়েল গঠন এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার। এর ফলে তুরস্কের নাগরিকদের মধ্যে এই বিশ্বাস দানা বাঁধছে যে তুরস্কই হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য। ইরানে হামলার পর তুর্কিদের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার প্রথম ও প্রধান উদ্বেগ তৈরি হয়েছে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার প্রশ্ন উঠছে, তুরস্কের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কী অবস্থা?
আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি F-35 শনাক্ত করতে পারবে? এই প্রশ্নগুলো ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে দৈনন্দিন আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল। এরদোয়ানের নির্বাচনী কৌশল, প্রতিরক্ষা শিল্পের সাফল্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। তুর্কি জনগণের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত। এরদোয়ান ইতিমধ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেয়া এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। ইস্তাম্বুলের সাবেক মেয়র এক্রেম দুর্নীতি মামলায় গ্রেপ্তার এবং অর্থনৈতিক সংকটের বাইরে এরদোয়ান যেখানে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সাফল্য দেখতে পারেন তা হল নিজস্ব প্রতিরক্ষা শিল্পের বিকাশ। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচনী প্রচারাভিযানে নামার ক্ষেত্রে এরদোয়ান ইসরায়েল ও তুরস্কের তুলনামূলক প্রতিরক্ষা বিষয়ক অর্জনগুলোর ওপর জোর দিতে পারেন। 2023 সালে নির্বাচনের আগে তিনি তুর্কি নৌবাহিনীর ফ্ল্যাগশিপ TCG আনাদোলুকে সামনে এনেছিলেন। এই বিশাল জাহাজে সাধারণ তুর্কি নাগরিকদের ওঠার সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা এর বিশালতা নিয়ে মুগ্ধ হয়েছিলেন। নির্বাচনের মাত্র 34 দিন আগে জাহাজটি সামরিক শক্তিতে যোগ করা হয়, যা এরদোয়ানের জন্য একটি বড় নির্বাচনী কার্ড ছিল। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তুরস্কের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রতি তুর্কি নাগরিকদের মনোযোগ আরও বেশি থাকবে। এরদোয়ানও নির্বাচনী প্রচারণার সময় এই বিষয়ে সুনির্দিষ্ট উত্তর দিতে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। তুর্কিদের সংখ্যাগরিষ্ঠ একটা অংশ বিরোধীদের তুলনায় এরদোয়ানকে স্থিতিশীল তুরস্কের শক্তি হিসেবে দেখে। ক্রমবর্ধমান অস্থির এই অঞ্চলে দেশ পরিচালনার জন্য বিরোধীদের মধ্যে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও সংকল্পের অভাব রয়েছে বলে তারা মনে করে। TCG আনাদোলু, সামরিক শক্তির নতুন প্রতীক। TCG আনাদোলু জাহাজ সংযোজন তুর্কি সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এক ব্যাটালিয়নের একটি বাহিনী পরিবহন এবং 8টি নৌযান বহন করতে সক্ষম। এমনকি বিমান পরিচালনাও করা সম্ভব এই জাহাজ থেকে। এটিকে অত্যাধুনিক ড্রোনের চেয়েও বড় কিছু সামরিক সম্পদ হিসেবে দাবি করা হয়ে থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে এরদোয়ানের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে সংযত ও গঠনমূলক। তিনি ট্রাম্পের সঙ্গে একটি আলাদা যোগাযোগের চ্যানেল খোলার চেষ্টা করেছিল, যার মধ্য দিয়ে ইস্তাম্বুলে একটি মার্কিন ইরান বৈঠক করা হয়। যুদ্ধকালীন এরদোয়ানের মন্তব্যগুলো আগের মতো আক্রমণাত্মক ছিল না, যা তার কৌশলগত দূরদর্শিতা প্রমাণ করে। গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ইসরায়েলি বাহিনীর 3 সদস্য নিহত, প্রতিরোধের পাল্টা জবাব। গাজা উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ যেন থামছেই না। সর্বশেষ খবর অনুযায়ী দক্ষিণ ও উত্তর গাজায় প্রতিরোধ বাহিনীর অতর্কিত হামলায় 3 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি দখলদার বাহিনীও এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে, যা তাদের জন্য এক বড় ধাক্কা। উত্তর গাজায় 1 সেনা নিহত, তদন্ত চলছে। যুদ্ধক্ষেত্রে আরও 1 ইসরায়েলি সেনা মৃত্যু নিশ্চিত করেছে দখলদার বাহিনী। উত্তর গাজা উপত্যকায় যুদ্ধ সম্পর্কিত অপারেশনাল দুর্ঘটনার অজুহাত দিলেও জানা গেছে নর্দার্ন ব্রিগেডের 19 বছর বয়সী কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক সার্জেন্ট ইয়ার এলিহেও রাতে প্রতিরোধ বাহিনীর হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনার তদন্তের কথা বললেও প্রতিরোধের দাবি এর পেছনে বড় ভূমিকা রাখছে। খান ইউনিসে রকেটের আঘাতে 2 সেনার মৃত্যু। শুধু উত্তর গাজাই নয়, দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলি বাহিনীর উপর নেমে এসেছে আঘাত। ইসরায়েলি গণমাধ্যম সূত্রের খবর, ট্যাঙ্ক বিরোধী রকেটের আঘাতে গোলানি ব্রিগেডের 2 সৈন্য নিহত হয়েছেন। গাজার প্রতিরোধ বাহিনী যে কতটা তৎপর তা এই ঘটনা থেকেই স্পষ্ট। গাজায় নিরাপত্তা ঘটনার ঘন ঘটা। গাজা উপত্যকা জুড়ে অন্তত 4টি নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে 2টি বেইত হানুন এবং 1টি খান ইউনিসে ঘটেছে। চতুর্থ ঘটনাটি তদন্তাধীন। ইসরায়েলি গণমাধ্যম একটি খুবই কঠিন ঘটনার কথা উল্লেখ করেছে, যা সমাধান করতে 5 ঘন্টা সময় লেগেছে। কিন্তু সামরিক মিডিয়া ব্ল্যাকআউটের কারণে বিস্তারিত জানা যায়নি। এতেই বোঝা যায় গাজার পরিস্থিতি কতটা জটিল এবং ইসরায়েলি বাহিনী কতটা চাপে আছে। প্রতিরোধ বাহিনীর পাল্টা জবাব, মর্টার হামলা ও ড্রোন আটক। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দক্ষিণ গাজা উপত্যকার আল সাতার এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর মর্টার শেল হামলা চালিয়েছে। এই হামলার পর ইসরায়েলি গণমাধ্যম খান ইউনিসে খুবই কঠিন ঘটনা এবং হেলিকপ্টার থেকে প্রচণ্ড গুলিবর্ষণের খবর দিয়েছে।
আল কাসাম ব্রিগেড নীর ইজ্জাক এবং মিফতাহিমের বসতিগুলোতেও হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল আকসা ব্রিগেড ও উত্তর খান ইউনিসের ৫ নম্বর স্ট্রিটে দখলদার সৈন্য ও যানবাহনের ওপর ভারী মর্টার হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তাদের যোদ্ধারা খান ইউনিসের ওপর গোয়েন্দা অভিযান চালানোর সময় একটি ইসরায়েলি ইভো ম্যাক্স ড্রোনও আটক করেছে। এটি নিঃসন্দেহে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ এর মাধ্যমে তাদের গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিরোধ অভিযান জোরদার, ইসরায়েলি জানে আঘাত। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজায় ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে একাধিক সফল অভিযান চালিয়েছে। আল কুদস ব্রিগেড খান ইউনিসের উত্তরে একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সদর দপ্তরে রকেট হামলা চালিয়ে সরাসরি আঘাত হেনেছে। তারা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখার সাথে যৌথভাবে পশ্চিম আল সাতার এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেড খান ইউনিস শহরের আল মুজাম্মা আল ইসলামী স্ট্রিটে একটি ইসরায়েলি সামরিক যানে ইয়াসিন 105 শেল দিয়ে হামলা চালায়। এই হামলায় যানটিতে আগুন ধরে যায় এবং হতাহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার নামাতে হয়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এই চলমান আল আকসা ফ্লাড অভিযান ইসরায়েলি বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইসরায়েল ও আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, ইরানের পরবর্তী হামলা হবে প্রত্যাশার চেয়েও ভয়াবহ। মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, যিনি ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন, এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। বদলার আগুন এবার আরও তীব্র হবে, হুমকি ইরানের। মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির বার্তা স্পষ্ট, যদি ইসরায়েল নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে ইরানের প্রতিশোধ হবে 12 দিনের ইসরায়েলি যুদ্ধের চেয়েও বহুগুণ শক্তিশালী। তিনি জোর দিয়ে বলেছেন, যদি তারা নতুন আগ্রাসন শুরু করে তাহলে ইরান নতুন আগ্রাসন শুরু করবে, যা তাদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে। তার এই বক্তব্য ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের দৃঢ় প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়। শত্রুদের সব ঠিকানা নখদর্পণে, সাফাভি উল্লেখ করেছেন, ইরান পশ্চিম এশিয়া জুড়ে ইসরায়েল ও আমেরিকার স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং বাহিনীকে ভালোভাবে জানে। তিনি বলেন, IRGCর শক্তি শুধু অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব আরও বিস্তৃত। IRGCর কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তথ্য রয়েছে, যা তারা প্রয়োজনে ব্যবহার করতে প্রস্তুত। এই মন্তব্যগুলো ইরানের সামরিক গোয়েন্দা সক্ষমতা এবং তাদের প্রস্তুতির গভীরতা তুলে ধরে। এই হুমকি এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি বাহিনীর উস্কানিমূলক হামলার মুখে ইরান সফলভাবে প্রতিরক্ষামূলক কৌশল এবং প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে বহু ওয়ারহেড এবং হাইপারসনিকও ছিল। এ হামলায় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলোতে আঘাত হানা হয়। এমনকি ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব, গভীর জলবন্দর হাইফা এবং প্রযুক্তিগত কেন্দ্র বীর সেবার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতেও ইরানের হামলার শিকার হয়। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই সফল প্রতিশোধমূলক অভিযান ইসরায়েলি সরকারকে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য করেছিল। মহা শয়তান ও ক্ষুদ্র শয়তান এবার ধরাশায়ী। মেজর জেনারেল সাফাভি ইসরায়েলকে ক্ষুদ্র শয়তান এবং আমেরিকাকে মহা শয়তান হিসেবে আখ্যা দিয়েছেন। তার 40 বছরের বেশি সামরিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন, শেষ পর্যন্ত জয় ইরানেরই হবে এবং এই শয়তানেরা পরাজিত হবে। তিনি দাবি করেন, যুদ্ধের সময় এই দুটি শক্তি ইরানকে বিভক্ত করতে, 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জনগুলো নষ্ট করতে এবং একটি অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল, কিন্তু হতাশাজনকভাবে তারা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের পতন আসন্ন, ভবিষ্যৎবাণী ইরানের। সবচেয়ে বড় চমক হল সাফাভির ভবিষ্যৎবাণী। তিনি বলেন, সর্বোচ্চ নেতার দেয়া 25 বছর পরেও ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।
এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন ত্বরান্বিত হয়েছে। ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং বেনিয়ামিন নেতানিয়াহুর পতন ঘনিয়ে এসেছে। পশ্চিম এশিয়ার খেলার মোড় ঘুরছে। সাফাভি আরও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার তথাকথিত বৃহত্তর পশ্চিম এশিয়া পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা এই অঞ্চলে ওয়াশিংটনের প্রভাব বাড়াতে চেয়েছিল। তার মতে 1.5 বিলিয়ন শক্তিশালী মুসলিম বিশ্বের ভবিষ্যৎ ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের পতনে ভূমিকা রাখবে। সেজ্জিল 2 ইসরায়েলের নতুন দুঃস্বপ্ন। ইরানের ট্রু প্রমিস 3 প্রতিশোধমূলক অভিযানে ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGC প্রথমবারের মতো সেজ্জিল 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই ক্ষেপণাস্ত্রটির ব্যতিক্রমী ধ্বংসাত্মক ক্ষমতার ওয়ারহেড ইসরায়েলি শাসক গোষ্ঠীর জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এটি ইসরায়েলের জন্য এত বড় দুঃস্বপ্ন? যখন এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি রাতের আকাশে উড়ে যাচ্ছিল, তখন তেহরান এবং মধ্য ইরানের অন্যান্য প্রদেশের বাসিন্দারা এক রহস্যময় দৃশ্য দেখেন। ধোঁয়ার একটি সর্পিল স্তূপের পেছনে আলোর একটি চলমান বিন্দু। হঠাৎ করে এই জ্বলন্ত বস্তুটি একটি আগুনের গোলায় বিস্ফোরিত হয় এবং তার গতিপথে চলতে থাকে, আকাশের সাপের মতো ঘূর্ণায়মান আলোর পথ তৈরি করে। কৌতূহলী দর্শকরা অনুমান করেছিলেন এটি একটি ইরানি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, একটি প্রতিকূল প্রক্ষেপণ, এমনকি উল্কাবৃষ্টির মতো প্রাকৃতিক ঘটনাও হতে পারে। কিন্তু পশ্চিমমুখী এই পথ শীঘ্রই সত্য প্রকাশ করে। এটি ছিল একটি ইরানি ক্ষেপণাস্ত্র, যা ট্রু প্রমিস 3 অভিযানের অংশ হিসেবে নিক্ষেপ করা হয়েছিল। ইরানের সামরিক সূত্র নিশ্চিত করেছে যে দৃশ্যমান এই প্রভাবটি একটি দ্বিস্তরের সেজ্জিল 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ঘটেছে। আরও স্পষ্টভাবে বললে, জ্বালানি খরচ হওয়ার পরে প্রথম পর্যায়ে কি পৃথক হয়ে যাওয়ার কারণে এই দৃশ্য তৈরি হয়েছিল। কেন সেজ্জিল 2 অতুলনীয়? যদিও ফাত্তাহ 1 এবং আপগ্রেডেড ফাত্তাহ 2 উভয়ই শক্তিশালী অস্ত্র, তবে স্কেল এবং পেলোডের দিক থেকে তারা সেজ্জিল 2 এর সাথে তুলনীয় নয়। ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি প্রায় 11.5 মিটার লম্বা, 80 সেন্টিমিটার ব্যাস এবং মোট ওজন 4 থেকে 4.6 টন। এর পাল্লা 1400 কিলোমিটার এবং গতি 13 থেকে 15 ম্যাকের মধ্যে। এই অসাধারণ গতি এবং এর চলমান অগ্রভাগের কারণে এটি বিশ্বের যে কোনো স্থানে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বাধা থেকে কার্যকরভাবে প্রতিরোধী। সেজ্জিল 2 পূর্ববর্তী প্রজন্মের ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি, অনেক বেশি বড় এবং শক্তিশালী। এটি 18 মিটার লম্বা, 1.25 মিটার ব্যাস এবং এর উৎক্ষেপণের ওজন 23.6 টন, যা ফাতাহর চেয়ে 5 থেকে 6 গুণ বেশি ভারী। সেজ্জিল 2 প্রায় 700 কেজি থেকে প্রায় 1.5 পেলোড বহন করতে পারে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার মাত্র 2 দিন আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী 2 টনের ওয়ারহেড দিয়ে সজ্জিত একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে এটি সম্ভবত সেজ্জিল বা খাইবার ছিল। সেজ্জিল 2 এখনও একমাত্র 2 পর্যায়ের ক্ষেপণাস্ত্র যা ইরান দেশীয়ভাবে ব্যাপকভাবে উৎপাদন করে। উভয় পর্যায়ে কঠিন জ্বালানি দ্বারা চালিত হয়। এটি ইরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের এক অনন্য মিসাইল। উড্ডয়নের সময় প্রথম পর্যায়ের জ্বালানি শেষ হয়ে গেলে একটি ছোট বিস্ফোরণ এটিকে দ্বিতীয় পর্যায় থেকে পৃথক করে, যার ইঞ্জিনগুলি তখন জ্বলে ওঠে। এই প্রক্রিয়াটি তেহরানে দেখা নাটকীয় দৃশ্যমান প্রভাব তৈরি করে। সেজ্জিল 2 একটি MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল সিস্টেম বহন করতে পারে, যা এটিকে একক আঘাতে একাধিক শক্তিশালী ওয়ারহেড পৃথক লক্ষ্যবস্তুতে সরবরাহ করতে সক্ষম করে। আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি হল এর বর্ধিত পরিসর। যুদ্ধক্ষেত্রে সেজ্জিল 2 এর আবির্ভাব ইরানের ক্ষেপণাস্ত্র মতবাদের একটি নতুন পর্যায়কে চিহ্নিত করে। বেনিয়ামিন নেতানিয়াহুর ভুলবাজি, ইরান কি আরও শক্তিশালী হলো? ফরেন পলিসি ম্যাগাজিনে প্রকাশিত এক তীক্ষ্ণ বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান আক্রমণ কেবল তার লক্ষ্য অর্জনে ব্যর্থই হয়নি, বরং ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিয়েছে।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুশি এই যুদ্ধে ইরানের দ্রুত প্রতিশোধ, জাতীয় ঐক্য এবং পারমাণবিক সক্ষমতা সংরক্ষণের বিষয়টিকে হাইলাইট করেছেন। ইরানকে দুর্বল করার চেষ্টা, উল্টো ফল। নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা নষ্ট করার ঘোষণা দিলেও তুশি যুক্তি দেন যে এই অভিযান তার লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এফপি জানিয়েছে, ইরানের প্রতিশোধ ছিল দ্রুত ও সুপরিকল্পিত, যা ইসরায়েলি বসতি ও কৌশলগত সম্পদকে লক্ষ্য করে পরিচালিত হয়। যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলায় যোগ দেয়, তখন তেহরান আরও আক্রমণাত্মক হয়ে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায়। ইসরায়েলের প্রাথমিক হামলার মাত্র 12 দিন পরেই অপ্রকাশিত শর্তে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। তুশি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল ইরানি কমান্ড ও বৈজ্ঞানিক অবকাঠামোর ওপর কৌশলগত ক্ষতি করতে পারলেও সামগ্রিক কৌশলগত ফলাফলের দিক থেকে যুদ্ধটি ব্যর্থ হয়েছে। ইরানের পারমাণবিক অবকাঠামো মূলত অক্ষত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগেই সংবেদনশীল উপকরণগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। ইরান ইতিমধ্যেই একটি সুরক্ষিত, অপ্রকাশিত সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ শুরু করেছে, যা সম্ভবত অরক্ষিত। এফপি জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক অস্ত্রাগার সফলভাবে ইসরায়েলি ও মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শোধনাগার, সামরিক ঘাঁটি ও গবেষণা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের সেন্সরশিপ গণমাধ্যমকে তথ্য সীমিত করলেও জানা গেছে, যুদ্ধের ক্ষতির কারণে 41,000-এরও বেশি ক্ষতিপূরণের দাবি দাখিল করা হয়েছে। ইসরায়েল মার্কিন সরবরাহকৃত থার্ড ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরে প্রায় $500 মিলিয়ন ব্যয় করেছে। অর্থনৈতিক বিপর্যয় ও জাতীয় ঐক্য। অর্থনৈতিক বিপর্যয়ও ছিল তীব্র। বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল, আর্থিক কার্যকলাপ ধীর হয়ে গিয়েছিল এবং পুঁজি পলায়ন বেড়েছিল। ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন স্পষ্ট বলেছেন, ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতি প্রয়োজন ছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ইসরায়েল খুব জোরে আঘাত পেয়েছে। তুশি উল্লেখ করেছেন, ইরানের প্রতিশোধমূলক কৌশল ছিল সুপরিকল্পিত এবং প্রতীকী। একটি শোধনাগারে ইসরায়েলি ড্রোন হামলার পর ইরান হাইফায় একটি শোধনাগারে আঘাত করে। ইসরায়েল সন্দেহভাজন পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালানোর পর ইরান তেল আবিবের কাছে ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে হামলা চালায়, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক গবেষণা যন্ত্রের অংশ বলে বিবেচিত। এই হামলাগুলো তেহরানের সংযত কিন্তু শক্তিশালী প্রতিশোধ নেয়ার ক্ষমতা প্রদর্শন করে। অভ্যন্তরীণভাবে যুদ্ধ ইরানে জাতীয় ঐক্যের ঢেউ তুলেছে। তুশি পর্যবেক্ষণ করেছে, এই হামলাগুলো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে একটি বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করেছে। নেতানিয়াহুর ভুল হিসাব। তুশি যুক্তি দেন যে ওয়াশিংটনের দীর্ঘদিনের বিশ্বাস যে ইরানের সরকার পতন থেকে মাত্র এক ধাক্কা দূরে, তা এখন অসত্য প্রমাণিত হয়েছে। ইরানের হুমকি দূর করা তো দূরের কথা, নেতানিয়াহুর যুদ্ধ ইসরায়েলের দুর্বলতা উন্মোচন করেছে এবং ইরানি জাতীয়তাবাদকে জাগিয়ে তুলেছে, লেখক জোর দিয়ে বলেছেন। আপনি কি জানেন, সম্প্রতি ইসরায়েলের ওপর ইরান যে বিশাল হামলা চালিয়েছে, সেটা নাকি তাদের মোট সামরিক শক্তির মাত্র 5%-এরও কম ব্যবহার করে হয়েছে? অবাক লাগছে শুনতে, তাই না? ব্যাপারটা এমন যে আপনি আপনার হাতের তাসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটা না দেখিয়ে মাত্র কয়েকটা সাধারণ তাস দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করে দিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এক জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা হামলা চালানো হয়েছে তাতে ইরানের প্রতিরক্ষা শক্তির 5%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে।
এখানে সক্রিয় মানে কিন্তু এগুলো শেষ হয়ে গেছে তা নয়, বরং এর মানে হলো এই অল্প কিছু ইউনিটই শত্রুর মোকাবিলায় যুক্ত হয়েছিল। ভাবুন তো, যদি তারা তাদের আসল শক্তি প্রয়োগ করত তাহলে কি হতো? কি হয়েছিল সেদিন 13ই জুন, যখন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়, তার জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল, যা কিনা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো, যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল, গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে এই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রেরও ঘাম ছুটে গেছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, যার জন্য তাদের 12 দিনে খরচ করতে হয়েছে প্রায় 800 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। যেখানে ইরান তাদের সীমিত শক্তি ব্যবহার করে ইসরায়েলকে নাস্তানাবুদ করেছে, সেখানে যুক্তরাষ্ট্রকে তাদের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হিমশিম খেতে হয়েছে। আসল শক্তি এখনো গোপন। জেনারেল নাগদি আরও বলেন, এই হামলায় মূলত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের আসল শক্তি নাকি তাদের স্থলবাহিনীতে নিহত। তিনি জোর দিয়ে বলেন, আমরা সজ্জিত এবং প্রস্তুত। চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। তার এই কথায় স্পষ্ট বোঝা যায়, ইরান যদি সত্যি সত্যি তাদের পূর্ণমাত্রার সামরিক জবাব দিতে চায়, তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরও অনেক গুণ বেশি। অর্থাৎ আমরা যা দেখেছি তা ছিল কেবলই একটি ছোট্ট ঝলক। আসল খেলা এখনো শুরু হয়নি। যদি ইরান তাদের পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে, তাহলে আঞ্চলিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? 12 দিনের রুদ্ধশ্বাস সংঘাতের পর অবশেষে থামল ইরান ইসরায়েলের অস্ত্রের ঝনঝনানি। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, এই লড়াইয়ের আসল উদ্দেশ্য অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা কতটা সফল হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তার মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে একটা বিষয় নিশ্চিত, এই 12 দিনের সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। সংঘাত যখন তুঙ্গে, তখন আশঙ্কা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। কিন্তু নাটকীয়ভাবে তেমনটা ঘটেনি। মার্কিন হামলায় ইরান পাল্টা আঘাত হেনেছিল কাতারের মার্কিন ঘাঁটিতে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর এর পরপরই ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা। এ যেন এক অপ্রত্যাশিত মোড়। কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় কাটছে না। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতের পর ইরান এখন কি করতে যাচ্ছে? ইরানের সামরিক শক্তি ঘুরে দাঁড়ানোর পালা। এই সংঘাতে ইরান টিকে গেছে বটে, তবে তাদের সামরিক শক্তি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও বিমান বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হলেও ইরানের বিমান প্রযুক্তিকে বেশ সেকেলে মনে করা হয়। নৌবাহিনীও অত্যাধুনিক নয়। সবচেয়ে বড় দুর্বলতা ধরা পড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। আধুনিক প্রযুক্তির অভাবে ইসরায়েলি বিমান হামলায় ইরানের আকাশ উন্মুক্ত হয়ে পড়েছিল। লড়াইয়ের শুরুতেই ইসরায়েল ইরানের আকাশ দখল করে নেয়। ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি। অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলোও ইসরায়েলি বিমান আটকাতে আকাশে ওড়েনি, বরং ঘাঁটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে। তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে রীতিমতো চমকে দিয়েছে, যা ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে।
চীন রাশিয়ার দিকে ঝুঁকছে ইরান। তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাদ আসলান বিবিসি বাংলাকে বলেছেন, আপাতত সংঘাত থামার পর ইরান এখন সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এক্ষেত্রে তাদের বড় ভরসা হবে চীন ও রাশিয়া। আসলানের মতে, ইরানের সামনে এখন তিনটি বড় কাজ। অভ্যন্তরীণ ঐক্য। ইরান রাষ্ট্রটি নানা বিভক্তির কারণে ভেতর থেকেই দুর্বল। এখন তারা বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে। রাশিয়ার সর্বাধুনিক বিমান। ইরান এখন রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির Su-35 বিমান কেনা শুরু করবে। যেহেতু তাদের মধ্যে চুক্তি আছে, এটা কয়েক মাসের মধ্যেই ঘটতে পারে। চীনের প্রযুক্তির দিকে ঝোঁক। ইরান এখন চীনের দিকে ঝুঁকবে আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি, রাডার ব্যবস্থা এবং অস্ত্র কিনতে। কিন্তু চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে আর ইরানের অর্থনীতিও দুর্বল। তাহলে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি কেনার জন্য বিপুল অর্থ কোথা থেকে আসবে? মুরাদ আসলানের সহজ উত্তর, ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আছে, কিন্তু ইরান টাকা দিয়ে কোনো অস্ত্র কিনবে না। তাদের আছে অফুরন্ত জ্বালানি তেল। তারা অস্ত্র নেবে, কিন্তু বিনিময়ে টাকার বদলে তেল দেবে। তাহলে কি ডলারের বদলে তেলের বিনিময়ে চীন রাশিয়ার থেকে অস্ত্র কিনে ইরান সামরিক মানচিত্রে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে?